গুড আফটারনুন স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু দ্রোনাস। আমি সিসিল দিওয়ান, তোমাদের জিএস টিচার। আজকে এসেছি আবার দ্য কারেন্ট অ্যাফেয়ার্স শো নিয়ে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটাকে আবার স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ আজকে হচ্ছে 21 তারিখ, ঠিক আছে। যারা যারা আমার এই ভিডিওটা যে দেখছো, যারা যারা তোমরা ছট পূজা মানাচ্ছো, তাদেরকেই সবাইকে বলে দিই হ্যাপি ছট পূজা। দ্রোনাসের তরফ থেকে সবাইকে হ্যাপি ছট পূজা। আর এর সাথেই চলো ছটের নাম নিয়ে চলো আজকে আমরা আমাদের ভিডিওটাকে শুরু করি, ঠিক আছে। প্রথম পয়েন্ট দেখো কি বলছে। 30th ইন্ডিয়া থাই কোঅর্ডিনেটেড প্যাট্রোল, ঠিক আছে। এটা শর্ট ফর্ম হচ্ছে করপ্যাট। কোঅর্ডিনেটেড প্যাট্রোল শর্ট এটাকে করপ্যাট বলা হয়, ঠিক আছে। থাই মানে হচ্ছে থাইল্যান্ড, ঠিক আছে। 30th ইন্ডিয়া থাই কোঅর্ডিনেটেড প্যাট্রোল, এটা মানে হচ্ছে যে ইন্ডিয়ার যে নেভি আর থাইল্যান্ড যে নেভি, তারা হচ্ছে মিলে একটা এক্সারসাইজ করেছে, একটা ড্রিলিং করেছে, ঠিক আছে। ড্রিলিং মানে এক্সারসাইজ করা, এক্সারসাইজ মানে ট্রেনিং, একটা প্র্যাকটিস। যেরকম তোমরা মেইন এক্সাম দেওয়ার আগে অনেকগুলো মক টেস্ট করো না, প্র্যাকটিস করো, তাই না? তো সেরকমভাবে এরাও হচ্ছে একটা প্র্যাকটিস করেছে, ঠিক আছে। দেখো কি বলছে এখানটাতে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে থাইল্যান্ডের থেকে ইনি রিপ্রেজেন্ট করেছিলেন, আর এখান দিক দিয়ে হচ্ছে আমাদের ইন্ডিয়ান নেভি রিপ্রেজেন্ট, ঠিক আছে। এটা থাইল্যান্ডের ম্যাপ, এটা ইন্ডিয়ার ম্যাপ, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দেখো কি বলছে। দ্য 30th এডিশন অফ ইন্ডিয়া থাইল্যান্ড কোঅর্ডিনেটেড প্যাট্রোল ইন্ডো থাই কর্পেট, ঠিক আছে, শর্টে ইন্ডো থাই কর্পেট বলা হয়, ওয়াজ হেল্ড বিটুইন ইন্ডিয়ান নেভি অ্যান্ড রয়্যাল থাই নেভি ফ্রম 18th to 20th নভেম্বর। এই যে এই যে পেট্রোল কর্পেট যেটা হলো, এই যে এক্সারসাইজ যেটা করা হলো, এটা হচ্ছে 18ই নভেম্বর থেকে শুরু হয়েছিল আর 20 নভেম্বর পর্যন্ত হয়েছে, মানে কাল পর্যন্ত হয়েছে, ঠিক আছে। ইন্ডিয়ান নেভাল শিপ আইএনএস কারমুখ, ঠিক আছে। এটা অনেকদেরকে বলে দিই যে অনেক সময় তোমরা শুনতে পাবে আইএনএস বিক্রান্ত, আইএনএস কোরোটোয়া, এরকমভাবে অনেক আইএনএস। আইএনএস এর ফুল ফর্মটা হচ্ছে ইন্ডিয়ান নেভাল শিপ, ঠিক আছে। এটা হচ্ছে এটা শর্ট ফর্ম। তো ইন্ডিয়ার তরফ থেকে হচ্ছে আইএনএস কারমুখ, অ্যান্ড ইন্ডিজিনিয়াসলি বিল্ড মিসাইল করভেট, অ্যান্ড থাইল্যান্ড শিপ এইচটিএমএস ক্রাবুরি, ঠিক আছে। থাইল্যান্ডের তরফ থেকে এই এইচটিএমএস ক্রাবুরি বলে এই জাহাজটা, আর এনাদের থেকে মানে ইন্ডিয়ান নেভাল থেকে কে, আইএনএস কারমুখ, এরা হচ্ছে পার্টিসিপেট করে এই জাহাজগুলোকে নেওয়া হয়েছিল এক্সারসাইজের জন্য। আ চাও ফ্রায়া class frigate along with Dornier maritime patrol aircraft from both the navies participated in the corvette, ঠিক আছে। আচ্ছা, যারা যারা এই করভেট জিনিসটা জানো না, এইগুলো হচ্ছে অ্যাটাক শিপ, ঠিক আছে। এইগুলো হচ্ছে অ্যাটাক শিপ, বিভিন্ন রকমের, যেরকম এয়ারক্রাফট ক্যারিয়ার হয়, এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো বিশাল বড় জাহাজ হয়, আর এই করভেট যেগুলো, এগুলো হচ্ছে অ্যাটাকিং শিপ, ঠিক আছে। এইগুলো সাইজে একটুখানি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ছোটো হয়, অনেকই ছোট হয়, ঠিক আছে। আর এখানটাতে আরেকটা জিনিস কি, যে এইগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড, যে আন্ডারগ্রাউন্ড বলছি, আন্ডার ওয়াটার যে সাবমারিনগুলো থাকে না, তাদেরকেও শ্যুট করে মারতে পারে, ঠিক আছে। এগুলো এত ঘাতক। এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালিতে যারা হচ্ছে নেভিতে অ্যাটাক করে, ঠিক আছে। যদি কোনো জঙ্গি জাহাজ যদি আসে, তাদের উপর এরাই হচ্ছে অ্যাকচুয়ালিতে অ্যাটাক করে, করভেটসগুলো, ঠিক আছে। এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা, সেটা হচ্ছে মানে জাহাজ, হাওয়াই জাহাজ যেগুলো, সেগুলো হচ্ছে একটা জলের জাহাজ, ওইটার মধ্যে রেখে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, the two navies have been carrying out corvette along with their international maritime boundary line twice a year since 2005. কি বলছে এই দেখো, এটা খুবই দরকারি ইনফরমেশন, যে এই দুটো যে দেশ থাইল্যান্ড আর ইন্ডিয়া, এরা প্রত্যেক বছরই দুবার করেই হচ্ছে এই এক্সারসাইজটা, এই মানে প্র্যাকটিসটা, এই ট্রেনিংটা করতে থাকে, ঠিক আছে। আর এটা কবে থেকে শুরু হয়েছে, এটা সিন 2005, 2005 থেকে হচ্ছে এটা শুরু হয়েছে। টু এনহ্যান্স bilateral ties and maritime cooperation, ঠিক আছে। টু এনহ্যান্স bilateral ties and maritime cooperation। চলো তাহলে এটা হয়ে গেল করপেটের। নেক্সট চলে আসি, দেখো এখানটাতে ছবিটা দেখতে পাচ্ছ, এখানটাতে একদিকে আছে মাস্টার কার্ড, এইদিকে আছে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, শর্ট এটাকে ইউএস8 বলা হয়, ঠিক আছে। মাস্টার কার্ড অ্যান্ড ইউএস8 পার্টনার্স টু লঞ্চ প্রজেক্ট কিরানা, ঠিক আছে। এরা দুজন মিলে পার্টনারশিপে করেছে কি প্রজেক্ট কিরানা বলে একটা স্কিম শুরু করেছে, ঠিক আছে। মাস্টার কার্ড অ্যান্ড ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, যেটা এইটা, ঠিক আছে, হ্যাভ কোলাবোরেটেড আন্ডার ওমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি ইনিশিয়েটিভ, WGDP, ঠিক আছে। WGDP গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট না, কিন্তু ওমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি ইনিশিয়েটিভ, ঠিক আছে, টু লঞ্চ প্রজেক্ট কিরানা ইন ইন্ডিয়া টু হেল্প ওমেন এন্টারপ্রিনিয়ার্স টু গ্রো অ্যান্ড থ্রাইভ। এটা মানে কি, এই প্রজেক্ট কিরানার জিনিসটা কি, এইটাতে হচ্ছে মহিলারা, যেসব মহিলা নিজেদের ছোটোখাটো বা নতুন কিছু বিজনেস শুরু করতে চাইছে তাদেরকে সাহায্য করানোর জন্য এই স্কিমটা, এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, ঠিক আছে। Project Kirana is a 2-year program and initially it will be rolled out in the selected cities of Uttar Pradesh including Lucknow, Kanpur, Varanasi. আচ্ছা, এইখানটাতে একটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম যে এই প্রজেক্ট কিরানা এটা হচ্ছে 2 বছরের একটা প্রোগ্রাম, ঠিক আছে। এইটাতেই হচ্ছে স্কিমটাকে লঞ্চ করা হয়েছে, আর এটা উত্তরপ্রদেশে স্টার্ট করা হয়েছে। আর উত্তরপ্রদেশে কোন কোন শহরে এটা স্টার্ট করা হয়েছে? লখনউ, কানপুর, বারাণসী, এই শহরে এটা প্রজেক্ট কিরানা শুরু করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট চলে আসি আমরা। ওয়ার্ল্ড ফিশারিজ ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড ফিশারিজ ডে। World Fisheries Day is celebrated on 21st November every year throughout the world by the fisher folk community. Fisher folk মানে মাছুয়ারা, ঠিক আছে। প্রত্যেক বছর 21শে নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ফিশারিজ ডে সেলিব্রেট করা হয়, ঠিক আছে। It highlights the importance of healthy ocean ecosystem and to ensure sustainable stock of fisheries in the world. কি বলতে চাইছে যে এটা বানানের মানে কি, এটা সেলিব্রেট করার মানেটা কি? এটা সেলিব্রেট করা হয় এই মানে এই জিনিসটা দেখানোর জন্য যে সমুদ্র আমাদের জন্য কত দরকারি। একটা সমুদ্রের স্বাস্থ্য ভালো থাকুক, সমুদ্রের স্বাস্থ্য ভালো থাকা মানে সমুদ্রের জলটা পরিষ্কার থাকুক, যাতে ওইখানটাতে ভালো ভালো মাছরা ঠিকঠাকভাবে থাকতে পারুক, বুঝতে পারছো তো। আর তার সাথেও যে প্রত্যেকটা মাছের প্রজাতির যে পপুলেশন, যে জনসংখ্যাটা আছে সেটাও যেন ঠিকঠাক থাকুক। এমনও না হোক যে কিছু মাছ আমরা এতই খেয়ে নিচ্ছি যে সেই মাছের প্রজাতি শেষ হয়ে গেল, এইটা না, ঠিক আছে। 2020 ইজ দ্য 4th ওয়ার্ল্ড ফিশারিজ ডে। কি বলছে, এই যে 2020-তে যে ফিশারিজ ডে সেলিব্রেট করা হলো, এইটা হচ্ছে 4th। তার মানে দেখো এখানটাতে একটা অপশন, আরেকটা ইনফরমেশন আমরা জানতে পেয়ে যাচ্ছি যে তার মানে ওয়ার্ল্ড ফিশারিজ ডে এটা শুরু কবে করা হলো সেলিব্রেট করা? 2016-তে ফার্স্ট টাইম, ঠিক আছে, প্রথমবার 2016-তে এটা সেলিব্রেট করা শুরু হলো। আর 2020-তে এটা হচ্ছে 4th আমরা সেলিব্রেট করছি। এখানটাতে এই দুটো ইনফরমেশন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, মনে রেখো। নেক্সট, আচ্ছা, স্কটল্যান্ড থেকে ইনি অথার, ঠিক আছে, ডগলাস স্টুয়ার্ট, এনার নামই হচ্ছে ডগলাস স্টুয়ার্ট, ঠিক আছে। উইন্স 2020 বুকার প্রাইজ, ইনি হচ্ছে বুকার প্রাইজ পেয়েছেন, 2020 বুকার প্রাইজটা পেয়েছেন, ঠিক আছে। এটা একটা লিটারেচারের অ্যাওয়ার্ড। দেখো, স্কটিশ রাইটার ডগলাস স্টুয়ার্ট হ্যাজ ওন 2020 বুকার প্রাইজ ফর ফিকশন, ঠিক আছে। উনি যে বইটা লিখেছেন, ফিকশন মানে হচ্ছে কাল্পনিক গাথার উপরে উনি হচ্ছে এই বইটা লিখেছেন, আর এই বইটা বুকার প্রাইজ জিতেছে, ঠিক আছে। হি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ফর হিজ ডেবিউট নভেল শুগি ব্রেইন, এই যে শুগি বাইন, এই যে শুগি বাইন, ঠিক আছে। এটা হচ্ছে এনার প্রথম ডেবিউট, মানে শব্দটির নাম মানে দেখো ডেবিউট মানে হয় ফার্স্ট, ঠিক আছে। ইনি প্রথম নিজের বই লিখলেন, আর প্রথমে হচ্ছে ইনি পেয়ে গেল কি বলে এই বইটা, কি বলে এই মানে অ্যাওয়ার্ডটা পেয়ে গেল। 44-year-old Stewart is only the second Scot to have won prestigious literary prize.
এই যে বুকার প্রাইজ যেটা, ঠিক আছে, স্কটল্যান্ডে ইনি হচ্ছে সে দ্বিতীয় মানুষ যে এই বুকার প্রাইজটা জিতেছে, এছাড়া আর অন্য কেউ জেতেনি। এর আগে একজন জিতেছিল আর ইনি হচ্ছে সেই দ্বিতীয় যে জিতেছে, ঠিক আছে। বুকার প্রাইজ সম্বন্ধে একটু জেনে নাও, এটা হচ্ছে আমাদের বুকার প্রাইজ। ছবিটা একটু ক্লিয়ার নেই, আই এম সরি ফর দ্যাট। বুকার প্রাইজ ফর ফিকশন, ফর্মালি নোন অ্যাজ বুকার ম্যাকোনেল প্রাইজ, 1969 থেকে 2001 পর্যন্ত এটাকে বুকার ম্যাকোনেল প্রাইজ বলা হতো। বুকার আর ম্যাকোনেল এরা দুজন হচ্ছে রাইটার ছিল, ঠিক আছে। অ্যান্ড দ্য ম্যান বুকার প্রাইজ 2002 থেকে 2019 পর্যন্ত এটাকে ম্যান বুকার প্রাইজ বলা হতো, ঠিক আছে। ইজ আ লিটারারি প্রাইজ awarded each year for best original novel written in English language and published in the United Kingdom, ঠিক আছে। দেখো ক্রাইটেরিয়া আছে, মানে যদি বুকার প্রাইজ পেতে হয় তাহলে সেটাকে হচ্ছে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডে হচ্ছে সেটাকে পাবলিশ হতে হবে আর সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হতে হবে, ঠিক আছে। ইট ক্যারিজ 50,000 ইউরোস প্রাইস অর $66,000, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে $66,000 বা 50,000 ইউরো, এটা ইউরোর সাইন, ঠিক আছে। আর যদি তোমরা এটাকে যদি এখন রুপিজে কাউন্ট করতে চাও তাহলে কাউন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়ার্ল্ড টেলিভিশন ডে, দেখো এখানটায় লেখা আছে 21 নভেম্বর ওয়ার্ল্ড টেলিভিশন ডে, ঠিক আছে। World Television Day is observed on 21st November every year. The day is observed to acknowledge the role of broadcast media, ঠিক আছে। এই দিনটা কিসের জন্য সেলিব্রেট করা হয়? একই কারণ, যাতে এই দিনটাতে হচ্ছে মিডিয়ার কত একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে আমাদের সোসাইটিতে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমাদের সোসাইটিতে, সেইটাকে বোঝার জন্য, সেইটাকে মনে রাখার জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়, ঠিক আছে। On this day, the journalists, writer, blogger and other who are associated with the medium promote the role of television in communication and globalization, ঠিক আছে। The 21st November was proclaimed by United States General Assembly in December 1996 because the first World Television Forum was held in 1996. কি বলতে চাইছে? এই শব্দটি ইম্পর্টেন্ট, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওটা ভালো করে বোঝো, এই লাইনটা ভালো করে বোঝো, এটা ইম্পর্টেন্ট আছে। 21 নভেম্বর 1996, ঠিক আছে, এই দিনটাকে ঘোষণা করা হলো অ্যাজ ওয়ার্ল্ড টেলিভিশন ডে। কার দ্বারা? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির দ্বারা, ডিসেম্বরে, ঠিক আছে। ডিসেম্বরে এটাকে ঘোষণা করা হলো যে প্রত্যেক 21 নভেম্বর করে আমরা এটাকে এবার ওয়ার্ল্ড টেলিভিশন মানে ওয়ার্ল্ড টেলিভিশন ডে বলে সেলিব্রেট করবো, ঠিক আছে। কেন? কারণ বিকজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড টেলিভিশন ফোরাম, প্রথম বিশ্ব টেলিভিশন ফোরাম যেটা হয়েছিল, ফোরাম যেটা তৈরি করা হয়েছিল সেটা 1996-এই করা হয়েছিল, ঠিক আছে। তার জন্যেই 1996 টু 21 নভেম্বর 1996-এই হয়েছে, এই ফোরামটাকে তৈরি করা হয়েছিল। আর এই গঠন করার পরেই হচ্ছে এখন তারপর থেকে কন্টিনিউয়াসলি আফটার 1996 প্রত্যেক বছরই হচ্ছে আমরা 21 নভেম্বরকে হচ্ছে অ্যাজ ওয়ার্ল্ড টেলিভিশন ডে বলে আমরা সেলিব্রেট করছি। নেক্সট, আচ্ছা এখানটাতেও ছবিটা একটু আবছা এসেছে, ঠিক আছে। দেখে নাও, এখানটাতে আমি বলে দিই ইনি হচ্ছে আমাদের আইন মন্ত্রী, ঠিক আছে। ইনি হচ্ছে আমাদের আইন মন্ত্রী, এনার নাম হচ্ছে রবিশঙ্কর প্রসাদ, ঠিক আছে। দেখো, রবিশঙ্কর প্রসাদ রিলিজেস মাই স্ট্যাম্প অন ছট পূজা, ঠিক আছে। এখানটাতে দেখতে পাচ্ছ এদের হাতে যে স্ট্যাম্প মানে প্যাম্পলেট যেটা আছে না, এটা হচ্ছে স্যাম্পল ড্রাফট আছে, যেটার মধ্যে ইন্ডিয়ান পোস্ট অফিসের স্ট্যাম্প একদিকে আর তার আরেক দিকে হচ্ছে ছট পূজার একটা স্ট্যাম্প বানিয়েছে অন দি ওকেশন অফ ছট পূজা, ঠিক আছে। ইউনিয়ন মিনিস্টার অফ কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ল অ্যান্ড জাস্টিস, আরে বাপরে কত কিছু আছে। Ravi Shankar Prasad has released My Stamp on Chhat Puja on 20th November 2020, ঠিক আছে। কালকে হচ্ছে উনি এটাকে লঞ্চ করেছিলেন, মাই স্ট্যাম্প অন ছট পূজা। মাই স্ট্যাম্প is a innovative concept initiated by the Department of Post. Any common person or corporate organization can now book, order and get personalized photograph or an image on a postage stamp, ঠিক আছে। এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। এর দ্বারাতে হচ্ছে কি হচ্ছে, যে কোনো মানুষ হচ্ছে নিজের
মানে নিজের মন পছন্দ একটা কি পার্সোনালাইজ করে একটা কাস্টমাইজড স্ট্যাম্প বানাতে পারবে, নিজের ছবি দিয়ে ও চাইলে একটা স্ট্যাম্প বানাতে পারবে, ঠিক আছে। নাহলে ও চাইলে নিজের এলাকা, যেটা এলাকার ছবি তুলে ওইটার উপরে হচ্ছে একটা অর্ডার দিয়ে একটা স্ট্যাম্প বানাতে পারছেন, যেটা ওর গ্রাম, ওর বস্তি ওইটাকে রিপ্রেজেন্ট করুক। বুঝতে পারছো তো? তো এটা হলো। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এনার নাম হচ্ছে অজিত কুমার, ঠিক আছে। আচ্ছা, এখানটাতে দেখতেও পাচ্ছ, এখানটাতে লেখা আছে শ্রী এম অজিত কুমার বলে, বাকিটা কেটে গেছে, ঠিক আছে। এনার নাম হচ্ছে অজিত কুমার, ঠিক আছে। কি বলছে? সিবিআইসি চেয়ারম্যান, সিবিআইসি চেয়ারম্যান অজিত কুমার ইনগ্রেটস জিএসটি ভবন। প্রত্যেক রাজ্যতে জিএসটি ভবন আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভবন, ঠিক আছে, যেখানটাতে হচ্ছে ট্যাক্স কালেকশনগুলোকে কাউন্ট করা হয়। সিবিআইসির ফুল ফর্ম সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম, ঠিক আছে, শর্ট ফর্ম সিবিআইসি। চেয়ারম্যান এম অজিত কুমার, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানটাতে তোমরা পেয়ে গেলে, যে সিবিআইসির যে চেয়ারম্যান সে হচ্ছে অজিত কুমার, ভুলো না এটা, ঠিক আছে। অলং উইথ মেম্বার্স অফ দ্য বোর্ড ইনগ্রেটেড জিএসটি ভবন ইন পঞ্চকুলা, হরিয়ানা। হরিয়ানা যে পঞ্চকুলা ডিস্ট্রিক্ট, ওইখানটাতে হচ্ছে এই কি বলে জিএসটি ভবনটাকে লঞ্চ করা হয়েছে, ঠিক আছে, মানে ইনগ্রেট করা হয়েছে কবে? 20 নভেম্বরে, ঠিক আছে, 20 নভেম্বরে এটাকে করা হয়েছে। The state of art building will house the office of central GST at Panchkula. It has been built at a cost of about 31 crore rupees. আরে বাপরে, এই যে বিল্ডিংটা বানানো হয়েছে এটা খুব কস্টলি বিল্ডিং, এটা 31 কোটি টাকা লেগেছে এই বিল্ডিংটাকে বানাতে, যেটা পাঞ্চকুলাতে বানানো হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সেন্ট্রাল জিএসটি। যারা যারা জিএসটি সম্বন্ধে জানো না, একটুখানি বলে দিচ্ছি যে জিএসটি অ্যাকচুয়ালিতে 4 রকমের হয়, ঠিক আছে, জিএসটি। একটা হচ্ছে সেন্ট্রাল জিএসটি, যেটা এই পাঞ্চকুলার তোমরা পড়ছো। একটা হচ্ছে ইউটি জিএসটি, ইউনিয়ন টেরিটরি জিএসটি। একটা হচ্ছে আইজিএসটি, ইন্টিগ্রেটেড জিএসটি, ঠিক আছে। আরেকটা হচ্ছে এসজিএসটি, ঠিক আছে। এর মধ্যে থেকে এসজিএসটি যেটা, এটা হচ্ছে খালি স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট। আর বাকি যে এই তিনটে কালেক্ট করে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। আইজিএসটি, ইন্টিগ্রেটেড জিএসটি মানে হচ্ছে যদি দুটো রাজ্য আছে বা 3-4টে রাজ্য আছে, এই রাজ্য, এই স্টেট যদি এই স্টেটের সাথে ব্যবসা করে, বিজনেস করে, আর এর সাথে ব্যবসা করে, তাহলে হচ্ছে এই রাজ্যটাকে হচ্ছে আইজিএসটি দিতে হবে, ঠিক আছে। এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড জিএসটি, ঠিক আছে। তো চলো তাহলে, এটা হচ্ছে সেন্ট্রাল জিএসটি যেটা, সেটা মানে জিএসটি ভবন কোথায় খুলেছে? হরিয়ানাতে খুলেছে। কোথায় সেটা? পাঞ্চকুলাতে। কবে? 20 নভেম্বরে খুলেছে, ঠিক আছে। এর আগে শুরু করার আগে বলে দিতে চাই যে এতটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে। যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হিট করো আমাদের নোটিফিকেশন বেলটাকে, যাতে আমাদের ভিডিওসের আপলোডের যে নোটিফিকেশনটা সেটা তোমরা টাইম টু টাইম পেতে থাকো, ঠিক আছে। আর এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ খবর, একটা ইনফরমেশন, একটা নোটিশ তোমাদেরকে দিয়ে দিতে চাই। এটা আগেও দিয়েছি, আবার বলে দিচ্ছি যে আমাদের ইনস্টিটিউট দ্য দ্রোণাসে, ঠিক আছে, দ্রোণাসে হচ্ছে অফলাইন আর অনলাইন কোর্স, বিসিএস থেকে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যা কিছু পরীক্ষা আছে সেগুলোর অ্যাডমিশন চলছে। যারা যারা অফলাইনের জন্য ইন্টারেস্টেড আছো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার এখানটাতে দেওয়াই আছে, ঠিক আছে। এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো দ্য দ্রোণাস, আর চাইলে আমাদের দ্য দ্রোণাস ওয়েবসাইটটাতেও গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এখানটাতে আমরা সব অনলাইন কোর্সগুলো করাচ্ছি, খুব মিনিমাম প্রাইসে করাচ্ছি, যেটা তোমরা খুব ইজিলি হচ্ছে সাপোর্ট করতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে। এছাড়া যদি তোমরা অফলাইন কোর্সেসের জন্য যদি ইন্টারেস্টেড থাকো, তোমরা সরাসরি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, তোমাদেরকে হচ্ছে সব ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে।
তো এইটা হচ্ছে, যদি আমি এটা বলবো সেই সব স্টুডেন্টদের জন্য যারা যারা নিজেদের জীবনে সরকারি চাকরিকে টার্গেট করে রেখে দিয়েছো, তোমাদের জন্য দ্রোণাসি হচ্ছে ওই প্রথম স্টেপ, ওই প্রথম সিঁড়ি যেটা দিয়ে তোমরা সবাইরা নিজেদের ওই স্বপ্নটা পূরণ করতে পারবে। তো বেশি দেরি করো না, যত তাড়াতাড়ি হতে পারে আমাদের সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ। তো এইটার পর চলো আবার কন্টিনিউ করা যাক, ঠিক আছে। ওয়ার্ল্ডস চিলড্রেন্স ডে, ঠিক আছে, ওয়ার্ল্ডস চিলড্রেন্স ডে, ইউনিসেফ এটাকে সেলিব্রেট করতে লাগিয়েছে, হ্যাঁ। সরি। ওয়ার্ল্ডস চিলড্রেন্স ডে ইজ অবজার্ভড গ্লোবালি অন 20th November every year. This day is celebrated to promote international togetherness, awareness among children worldwide and improving children's welfare. এটা 20 নভেম্বরে সেলিব্রেট করা হয় সারা বিশ্ব ধরে, ঠিক আছে। 20th November is an important date as it is the date in 1959 when United Nations General Assembly adopted Declaration of Right of the Child. আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে। 20th নভেম্বর যেটা, সেখানটাতে হচ্ছে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে সেলিব্রেট করা হয়, কারণ এই দিনে যখন 1959 এই সালটাতেই এই 20 নভেম্বরে হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কি অ্যাডপ্ট করেছিল, ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অফ দি চাইল্ড, এই প্রস্তাবটাকে অ্যাডপ্ট করেছিল, এই ডিক্লারেশনটাকে অ্যাডপ্ট করেছিল, ঠিক আছে। ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে ওয়াজ ফার্স্ট সেলিব্রেটেড ইন 1954, এটা হচ্ছে প্রথমবার 1954-এ সেলিব্রেট করা হয়েছিল, কিন্তু তখন এইটার নাম ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে ছিল না, তখন এইটার নাম ছিল ইউনিভার্সাল চিলড্রেন্স ডে। তখন হচ্ছে এটাকে সেলিব্রেট করা হচ্ছিল ইউনিভার্সাল চিলড্রেন্স ডে নামে, যখন কি 1959-এ এইটা অ্যাজ ওয়ার্ল্ডস চিলড্রেন্স ডে বলে সেলিব্রেট করা শুরু করা হলো, ঠিক আছে। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, মনে রেখো। এটা কারেন্ট অ্যাফেয়ার্স না, এটা জেনারেল নলেজের বেসিসে তোমাদের এটা এই ইনফরমেশনটা কাজে লাগবে। অ্যান্ড ইজ সেলিব্রেটেড অন 20th November each year. It is also the date in 1989 when United Nations General Assembly adopted Convention on the Rights of Child. আচ্ছা, আবার এই দিনই 20 নভেম্বর, ঠিক আছে, 20 নভেম্বর 1989-এ হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি আবার কি অ্যাডপ্ট করেছিল, কনভেনশন অন রাইটস অফ চাইল্ড। কনভেনশন মানে মুখে বলে, ঠিক আছে। এইখানটাতে কি হয়েছে, বাচ্চাদেরও যেখানটাতেই, যে ক্ষেত্রতে, যে দেশে বাচ্চারা জন্মা, অ্যাজ আ হিউম্যান বিং, একটা মানুষ হওয়ার সত্ত্বে ওর এইটা হচ্ছে অধিকার, যে কিছু মানুষদের যে বেসিক জনমসিদ্ধ যে অধিকার, ঠিক আছে, যেটা থাকা উচিত সেটা প্রত্যেক বাচ্চাদের কাছে থাকা উচিত বলে এটা ডিক্লেয়ার করা হয়েছিল, এই কনভেনশনটাকে অ্যাডপ্ট করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এনাকে তো তোমরা সবাই চেনোই, ইনি হচ্ছে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, ঠিক আছে। আর চলো এখানটা দেখে নিই, এখানে আর ইনি হচ্ছে প্রকাশ জাভড়েকর, ঠিক আছে। দেখো কি বলছে, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং আনভেলস 2 books. Defense Minister Rajnath Singh has unveiled 2 books, The Republican Ethic Volume 3. এ দেখো এখানটাতে লেখাও আছে, যদি ঠিক করে দেখো তো ছবিটা, রিপাবলিকান এথিক ভলিউম 3, ঠিক আছে। এটা ইংলিশে আর এটা বাংলায়, বাংলা বলছি, সরি, হিন্দিতে লেখা আছে লোকতন্ত্রকে স্বর, হিন্দিতে এখানটাতে লেখা, ঠিক আছে। উইচ আর দ্য কালেকশন অফ সিলেক্টেড স্পিচেস অফ President Ramnath Kovind during the 3rd year of his presidency on 20th November 2020. কি বলতে চাইছে যে এই 20 নভেম্বরে এই বুকগুলোকে যে লঞ্চ করা হয়েছে, এই বুকগুলোর মধ্যে, এই বইয়ের মধ্যে কি আছে, এই বই মধ্যে রামনাথ কোবিন্দ নিজের 3rd ইয়ার, ঠিক আছে, 3 বছর কমপ্লিট করেছেন, আর যে তৃতীয় যে বছরটা হলো, এই তৃতীয় বছরটাতে উনি নিজের রাষ্ট্রপতি কালে যা যা ভাষণ দিয়েছেন, সেই ভাষণগুলোকে এখানটাতে হচ্ছে লেখা আছে, এই বইগুলোর মধ্যে হচ্ছে লেখা আছে, ঠিক আছে। ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং প্রকাশ জাভড়েকর আনভেলড দ্য ই-বুক ভার্সন অফ দিস 2 বুক। আচ্ছা, এই দুটোর বইয়ের হচ্ছে প্রকাশ জাভড়েকর, যিনি মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, ইনি হচ্ছে এই বইয়ের ই ভার্সন,
ঠিক আছে, মানে এটা পিডিএফ ভার্সনও লঞ্চ করেছে, যেটা কি বলে ওয়েবসাইটে অ্যাভেলেবলও আছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে লোগো। ঠিক আছে, এই কোম্পানিটার নাম হচ্ছে, মানে এই অর্গানাইজেশনটার নাম হচ্ছে ট্রেস। ট্রেস হচ্ছে খালি এর নাম, ঠিক আছে, আর ট্রেস ম্যাট্রিক্স। ঠিক আছে, আর এরা হচ্ছে একটা রিপোর্ট বানায়, আর সেটার নাম হচ্ছে ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স। ব্রাইবারি মানে ঘুষ নেওয়া। এমন এমন জায়গা যেখানটাতে হচ্ছে, এমন দেশ যেখানটাতে হচ্ছে ঘুষ বেশি নেওয়া হয়, বা কোন দেশ যেখানটাতে ঘুষ কম নেওয়া হয়। ঠিক আছে, আগে আমরা নিচের ট্রেসের সম্বন্ধে একটুখানি পড়ে নিই। দেখো, দ্য ট্রেস ম্যাট্রিক্স লিস্ট is released by Trace International, an anti-bribery standard-setting organization which measures business bribery risk in 194 countries, territories and autonomous and semi-autonomous regions. এরা কি দেখে, এই অর্গানাইজেশনটা কি, এটা হচ্ছে অ্যান্টি ব্রাইবারি অর্গানাইজেশন, মানে ঘুষখোরের বিরুদ্ধে হচ্ছে একটা অর্গানাইজেশন, যেটাতে হচ্ছে টোটাল 194টা 194 কান্ট্রিজ, দেশ, ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, এছাড়া অন্য বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র, তাদের নাম হচ্ছে রেকর্ড করা হয়েছে। ঠিক আছে, এখানটাতে দেখে নাও। তাহলে এখানটাতে এবার দেখে নিই। ইন্ডিয়া র্যাঙ্ক 77 ইন ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স 2020। এখানটাতে ইন্ডিয়ার যে মানে পজিশন, সেটা হচ্ছে 77। মানে ইন্ডিয়াতে যে পজিশনটা আছে সেটা হচ্ছে 77, মানে এখানটাতে হচ্ছে বেশ ভালো করেই হচ্ছে আচ্ছা খাসা এখানটাতে কি বলে ঘুষ নেওয়া হয়। ঠিক আছে, এখানটাতে খুব ভালো করেই হচ্ছে ঘুষ টুস খাওয়া হয়। বুঝতে পারছো তো? যত যত মানে প্লেস যত যত কমতে থাকবে, মানে যে ফার্স্ট হবে, যে সেকেন্ড হবে, বা যে থার্ড হবে, তার মানে হচ্ছে এরা হচ্ছে যেখানটাতে হচ্ছে মানে কি বলবো, ঘুষ খাওয়াই যায় না। ঠিক আছে, এখানটাতে হচ্ছে ঘুষ খাওয়া যায় না। বুঝতে পারছো তো? সরি সরি, এখানটাতে একটুখানি আমি উল্টো বলে ফেললাম। এখানটাতে হচ্ছে যত যত পজিশন, মানে ফার্স্ট হবে, সেকেন্ড হবে বা থার্ড হবে, তার মানে হচ্ছে এইখানটাতে ঘুষ একদম খাওয়া যায় না। ঠিক আছে, এইগুলো হচ্ছে একদম করাপশন ফ্রি। এখানটাতে ঘুষ টুস দিয়ে, ব্রাইবারি দিয়ে একদম বিজনেস হয় না। ঠিক আছে, তো ইন্ডিয়া না তো ফার্স্ট 50 কান্ট্রিজের মধ্যে আছে, ইন্ডিয়ার পজিশন হচ্ছে 77th। ঠিক আছে, ইন্ডিয়া ইজ অ্যাট 77th পজিশন ইন ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স 2020. India has achieved a score of 45 in a global list that measure business bribery risk of 2020. যেরকম হয় না যে আমরা এক্সাম দিব, এক্সামে আমরা মার্কসগুলো পাবো, মার্কসগুলোর তারপরে হচ্ছে একটা পার্সেন্টেজ বের করে তারপরে আমরা আমাদের র্যাঙ্ক ডিসাইড হতো যে আমরা ফার্স্ট এসেছি নাকি সেকেন্ড এসেছি। তাই ইন্ডিয়া যে টোটাল স্কোর করেছে, টোটাল পয়েন্ট, সেটা হচ্ছে 45 মাত্র পেয়েছে। ঠিক আছে, ইন্ডিয়াস র্যাঙ্ক স্টুড 70th পজিশন ইন 2019। 2019-এ ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 78th পজিশন। ঠিক আছে, সেই হিসাবে এক পজিশন হচ্ছে ঘটেছে, তো একটুখানি বেটার হয়েছে। ইট ওয়াজ বেটার দ্যান দি পারফরমেন্স দ্যান নেবারিং নেশন সাচ এস বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, চায়না। ঠিক আছে, মানে এইখানটাতে হচ্ছে ব্রাইবারি তার মানে আরও বেশি আছে। বুঝতেই পারছো, এখানটাতে ব্রাইবারি আরও বেশি আছে। বাট ভুটান স্কোর্ড বেটার দেন ইন্ডিয়া অ্যান্ড গট 48th প্লেস। কিন্তু ভুটান যেটা অত বড় ইকোনমিক দেশ না, এত বড় একটা অর্থ ব্যবস্থা নেই ওখানটাতে। ঠিক আছে, কিন্তু তাও ভুটানের স্কোর ইন্ডিয়ার থেকে বেটার। এই প্রশ্নটা আসতেই পারে যে কোন দেশ হচ্ছে ইন্ডিয়ার থেকে, কোন নেইবারিং কান্ট্রিজ, ঠিক আছে, কোন পড়োশি দেশ বা পাশের দেশ ইন্ডিয়া থেকে ভালো র্যাঙ্ক করেছে, ভালো পারফরমেন্স পেয়েছে ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্সে। জিজ্ঞাসা করতেই পারে, তোমাদের উত্তর হয়ে যাবে তখন ভুটান। মনে রেখো, ভুটান। ঠিক আছে, নর্থ কোরিয়া, টার্কমেনিস্তান, সাউথ সুদান, ভেনেজুয়েলা, এরিট্রিয়া আর হ্যাড দি হাইয়েস্ট কমার্শিয়াল ব্রাইবারি রিস্ক। এই যে নর্থ কোরিয়া, টার্কমেনিস্তান, সাউথ সুদান, ভেনেজুয়েলা, এরিট্রিয়া, এরা হচ্ছে একদম লাস্টে, মানে এরা হচ্ছে যেখানটাতে সব থেকে বেশি ঘুষ খাওয়া হয়। ঠিক আছে, এই জায়গাতে এই দেশে হচ্ছে সব থেকে বেশি ঘুষের, ব্রাইবারির সমস্যা আছে বিজনেসে। ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড,
showed lowest bribery risk. ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন আর নিউজিল্যান্ড এখানটাতে যে সব থেকে কম ব্রাইবেরি রিস্ক। এইখানটাতে ডেনমার্কের পজিশন হয়ে গেল ফার্স্ট, নরওয়ের হয়ে গেল সেকেন্ড, আর ফিনল্যান্ডের হয়ে গেল থার্ড। ঠিক আছে, এটা মনে রাখো। আচ্ছা, নেক্সট, পিএম মোদি অ্যান্ড ভুটান পিএম মানে প্রাইম মিনিস্টার শেরিং, এনার পুরা নাম, ইনি হচ্ছে শেরিং, ঠিক আছে, এনার পুরা নাম হচ্ছে লোটে শেরিং। ঠিক আছে, লঞ্চড মানে ইলেকট্রনিক্যালি লঞ্চড রুপে কার্ড ফেজ 2। এখানটাতে ইলেকট্রনিক না, ছবিটা পুরানো, ঠিক আছে, এটা পুরানো ছবি, এটা হচ্ছে 2019-এর ছবি। ঠিক আছে, আচ্ছা, তো কার্ড লঞ্চ করেছে, মানে কার্ড বলছি সরি, রুপে কার্ড ফেজ 2 লঞ্চ করেছে। দেখতে পাচ্ছ রুপে, এই রুপেটা অ্যাকচুয়ালি হচ্ছে ইন্ডিয়ার কিন্তু ভীমের সাথে অ্যাসোসিয়েট আছে। ঠিক আছে, তো দেখে নাও কি বলছে ইনফরমেশনটা। অন 20th November 2020, নরেন্দ্র মোদি অ্যান্ড ভুটান পিএম লোটে শেরিং জয়েন্টলি লঞ্চ মানে ভার্চুয়ালি, ঠিক আছে, ভিডিও কনফারেন্সিং করে লঞ্চ করা হয়েছে রুপে কার্ড ফেজ 2, which will allow Bhutanese card holder to access RuPay network in India। ঠিক আছে, এর দ্বারাই কি হবে, ভুটানিস যারা যারা ভুটানের মানে ভাবো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডগুলো থাকে, তারা হচ্ছে ইন্ডিয়াতেও ইজিলি এটা ট্রানজ্যাকশন করতে পারবে। বুঝতে পারছো তো, ইন্ডিয়ার থেকে কি টাকা বের করতে পারবে। ঠিক আছে, দ্য ফার্স্ট ফেজ ওয়াজ লঞ্চড ইন অগস্ট 2019। এই যেটা হচ্ছে ফার্স্ট ফেজের তোমরা দেখছো ছবি, ঠিক আছে, যেটা 2019-এ লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, অশোকর্প গ্লোবাল, এই যে এটা হচ্ছে কোম্পানির নাম, অশোকর্প গ্লোবাল। ঠিক আছে, ফার্স্ট প্রাইভেট ফার্ম ফর ম্যানুফ্যাকচারিং স্পেশালাইজড ট্যাঙ্ক অ্যামিউনিশন। এইটা হচ্ছে ইউজুয়ালি তোমরা জানো এই যে ট্যাঙ্কের জন্য, হ্যাঁ, মানে আমাদের সেনাবাহিনীর জন্য যে ওয়েপন সিস্টেমগুলো, সেগুলো হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বানায়। ঠিক আছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বানায় ওএফ। কিন্তু যে আমাদের ইন্ডিয়ান আর্মি যারা, সেটা হচ্ছে প্রথমবার একটা প্রাইভেট কোম্পানিকে দিয়েছে ট্যাঙ্কের অ্যামিউনিশন বানানোর জন্য। ট্যাঙ্কের অ্যামিউনিশন মানে হচ্ছে সেই মানে ওই যে বুলেট তো কি বমগুলো, ঠিক আছে, এই যে বম, ঠিক আছে, যেটা এখান থেকে শুট আউট হয়, ওইটা বানানোর জন্য দিয়েছে, অর্ডার দিয়েছে। ঠিক আছে, ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান আর্মি হ্যাজ গিভেন প্রজেক্ট স্যাংশন অর্ডার টু প্রাইভেট ফার্ম অশকর্প Global for the development and supply of specialized ammunition for its main battle tank T90 T72। দেখে নাও ছবিটা, ঠিক আছে, এইটা হচ্ছে T90, ঠিক আছে, এইটা হচ্ছে T72, শর্টে আমরা এটাকে এমবিটি বলি। ঠিক আছে, এমবিটি মানে হচ্ছে মেইন ব্যাটল ট্যাঙ্ক। ইন্ডিয়ার কাছে 3টে মেইন ব্যাটল ট্যাঙ্ক আছে। ঠিক আছে, একটা হচ্ছে T90, T72, আরেকটা আছে অর্জুন। এই দেখো এখানটাতে দেখতে পাচ্ছ এমবিটি অর্জুন, মেইন ব্যাটল ট্যাঙ্ক অর্জুন। ঠিক আছে, এই 3টে হচ্ছে ইন্ডিয়ার মেইন মানে ব্যাটল ট্যাঙ্ক, যেটা ইন্ডিয়ার কাছে মেইনলি আছে। T90 এটা রাশিয়া থেকে নেওয়া, T90 T72। ঠিক আছে, টি মানে হচ্ছে টাইপ 90। ইন্ডিয়াতে এই T90-র যে ইন্ডিয়ান ভার্সন, এই যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইটাকে বলা হয় ভীষ্মা বলা হয়। ঠিক আছে, আর এই যে T72 যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে ইন্ডিয়াতে বলা হয় অজেয়া বা অজয় বলতে পারো। এছাড়া আমাদের যে ডিআরডিও আছে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, এনারা হচ্ছে আরেক রকমের স্বদেশি দিক থেকে আরেকটা ট্যাঙ্ক বানিয়েছে অর্জুন। ঠিক আছে, অর্জুন। এত এই 3টে হচ্ছে আমাদের ইন্ডিয়ার মেইন ব্যাটল ট্যাঙ্ক। এর মধ্যে থেকে অর্জুনটাকে ছেড়ে বাকি যে দুটো ট্যাঙ্ক আছে T90 আর T72, তাদের জন্য হয়েছে অর্ডার দিয়েছে অশোক কর্প গ্লোবালকে, যে তোমরা এদের জন্য অ্যামিউনিশন বানাবে, বন্দুকের গুলির জন্য বানাবে, এই ট্যাঙ্কের জন্য যে গোলা বারুদ হয় সেটা তোমরা বানাবে, অন্য কোনো যদি মিসাইল থাকে সেগুলো তোমরা হচ্ছে বানাবে।
ঠিক আছে, সেটার অর্ডার হচ্ছে এখানটাতে দিয়েছে। কেমন? আচ্ছা, তো এইটাই ছিল হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা আজকে আমার এতটুক পর্যন্তই ছিল। আশা করি যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো তোমরা সবাই ভিডিওটা থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছো, ঠিক আছে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামসের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে। আর মিসিলিনিয়াস জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স তো সবসময় আসতেই থাকে, তো সেগুলো তোমাদেরকে অবশ্যই অল দ্য টাইম ফলো করতে থাকতেই হয়, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা যারা আমার এই ভিডিওটা আজকে দেখলে, কাইন্ডলি এই ভিডিওটাকে আবার বলবো যে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, আর এটাকে যত বেশি হোক সম্ভব এটাকে শেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে। আমি আবার আসবো নেক্সট দিন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা সিরিজের আরেকটা ভিডিও নিয়ে, যেটা কালকে সম্ভবত হবে অবভিয়াসলি। ততক্ষণে ভালো করে পড়তে থাকো, নিজেদেরকে ভালো করে আপডেট রাখতে থাকো, আর সবসময় সঙ্গে থাকো দ্য দ্রোনাসের সাথে। থ্যাংক ইউ।